কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে এখন। অভয়ানন্দ আমাকে দেখে চমকে উঠেছিল, কিন্তু আমি তাকে একটা মিথ্যে কথা বলেছিলুম রাঘবেন্দ্র আমাকে উত্ত্যক্ত করছে। আপনাকে বলা দরকার, তখন রাজবাড়ির বড়বাবু, এমনকি মামার চেয়েও রাঘবেন্দ্রের প্রভাব সিংহগড়ে বেশি ছিল। যত ডাকাত ও গুন্ডা প্রকৃতির লোক ছিল তার হাতে, পুলিশও ছিল তার বন্ধু, আর আমাকে এসে উত্ত্যক্ত করতে সাহস পেত না। আমি নিজেই ওর কাছে আত্মসমর্পণ করেছিলাম, কিন্তু পরে যখন তার মধ্যে আবিষ্কার করলুম সে শুধু আমাকে প্রবৃত্তি চরিতার্থ করার বস্তু ভেবেছে, তখন তার উপর আমার ঘৃণা জেগেছিল। হয়তো আমি নিজেই তাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তার ঝুঁকি ছিল। অভয়ানন্দের কাছে আমি ছুটে গিয়েছিলাম অনাদি স্বকীয় আলোতে নিজেকে আলোকিত করতে, কিন্তু ঝুঁকের বশে রাঘবেন্দ্র সম্পর্কে একটা মিথ্যে কথা বলে ফেললুম। অভয়ানন্দ আমাকে আশ্বাস দিয়ে বললেন, আমি সন্ন্যাসী এবং ব্রহ্মচারী, তুমি আমার কাছে অন্য কোনো আশা করো না। তবে তুমি যে জন্য এসেছো বললে আমি তার প্রতিকার করব। তারপরেই কি সিংহগর্জনের গুজব ছড়িয়েছিল? হ্যাঁ। তারপর কি অভয়ানন্দের ক্ষতবিক্ষত দেহ জলপ্রপাতের কাছে পাওয়া গিয়েছিল? আমি একটা সৎ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। জানতুম না রাঘবেন্দ্র তার ক্ষতি করতে পারে। কল্পনাও করিনি এমন কিছু ঘটবে। কর্নেল সাহেব, আমি ওই নিষ্পাপ মানুষটার মৃত্যুর কারণ। রাজবাড়ির লোকেরা নাকি এরকম কিছু একটা সন্দেহ করত, কিন্তু রাঘবেন্দ্রর কাছে তারা অসহায়। এর কিছুদিন পরে আমার দিক থেকে কোনো ক্ষতির আশঙ্কা করে রাঘবেন্দ্র সিংহগড় ছেড়ে চলে যায়। তোমার ছবিটা কে তুলেছিল? ওটা আমি নিজেই স্টুডিওতে গিয়ে তুলেছিলাম। আমার ওই বয়সে আমি খুব খেয়ালি ছিলাম, কখন কি যে করতুম নিজেই বুঝতুম না। ছবিটা অভয়ানন্দের বিছানার তলায় কে রেখেছিল? আজ শুনবেন একটি কর্নেল কাহিনী। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কালো আম্বাসাডার গল্পের দ্বিতীয় পর্ব। আমাদের উপস্থাপনায় গল্পটি শুনতে ভালো লাগলে এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না। আসুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, কালো আম্বাসাডার গল্পের দ্বিতীয় পর্ব। যখন ছবিটা তুলি তখন তার একটা কপি রাঘবেন্দ্র চেয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস সে অভয়ানন্দকে ফাঁসাতে চুপি চুপি তার বিছানার তলায় সেই কপিটা রেখে এসেছিল। তোমার নিজের কপিটা কি তোমার কাছে আছে? না, রাগ করে সেটা ছিঁড়ে ফেলেছি। নেগেটিভটা স্টুডিও দিয়েছিল আমাকে, সেটাও আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই, অভয়ানন্দের কাছে তুমি কি কখনো ব্রোঞ্জের কোনো চাকতি দেখেছিলে? অভয়ানন্দের বিছানার তলায় একটা চাকতি আবিষ্কার করেছিলেন রাঘবেন্দ্র, ফটোর সঙ্গে সেটাও তিনি নিয়ে যান। এই ঘটনা সম্ভবত অভয়ানন্দের মৃত্যুর পর। আর একটা চাকতি রাজবাড়ির ছোটবাবু অজয় নারায়ণ নাকি কুড়িয়ে পান ঠাকুরবাড়ির পুকুর পাড়ে। রাজবাড়ির ছোটবাবুর কথা আমি বিশ্বাস করি না। অভয়ানন্দের ঘর থেকে রাঘবেন্দ্র আর ছোটবাবু পরপর একটা করে চাকতি খুঁজে পেয়েছিলেন। তুমি যেসব কথা বললে তা আমার জানা ছিল না। আমি বুঝতে পারছি অভয়ানন্দ সম্ভবত রাঘবেন্দ্রকে চার্জ করতে গিয়েই মারা পড়েন। তার মৃত্যু কোনো জন্তুর আক্রমণে হয়েছে এটা সাব্যস্ত করতে রাঘবেন্দ্র মৃতদেহটা ক্ষতবিক্ষত করেছিল।
কিন্তু এবার আমি তোমাকে একটা প্রশ্ন করছি, আশা করি সঠিক উত্তর দেবে। আপনি কথা দিন রাঘবেন্দ্রকে খুঁজে বের করে শাস্তি দেবেন, কারণ আপনি নিজেই বললেন আপনি রহস্যভেদী। তার শাস্তি দেওয়ার জন্য দেশের আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে। অনেক বছর আগের ঘটনা, তাহলেও পুলিশ নতুন করে তদন্ত শুরু করতে পারে। আমি পুলিশের সঙ্গে সহযোগিতা করব। এবার তুমি বলো, এবার যে সিংহ গর্জনের গুজব ছড়িয়েছে সে ব্যাপারে তোমার মতামত কি? গুজবটা শোনার পর আমার ভয় হচ্ছে। যে আদিবাসী মেয়েটা আমার কাছে থাকে সে খুব সাহসী, আর আমার কাছে আত্মরক্ষার একটা অস্ত্র আছে, সেটা মামার একটা রিভলভার। উনি আমাকে অস্ত্রটা ব্যবহার করতে দিয়েছিলেন। তবু কেন যেন মনে হয় একটা ভয়ঙ্কর পরিণাম আমার জন্য অপেক্ষা করছে। সিংহ গর্জনের গুজব পুরনো ভয়ঙ্কর স্মৃতিকে ফিরিয়ে এনেছে। দিনে আমি তত ভয় পাই না, তবে রাত্রে আমার ঘুম হয় না। আদিবাসী মেয়েটি তীর ধনুক নিয়ে আমাকে পাহারা দেয়। সারা রাত এ বাড়িতে আমি আলো জেলে রাখি। তুমি যদি অন্তত 2 দিন সতর্ক থাকো, আমার মনে হয় তোমার ভয়ের কারণটা আমি নির্মূল করে দিতে পারবো। আমরা উঠেছি ট্যুরিস্ট লজে, তোমার এখানে ফোন থাকলে ভালো হতো। নিউ টাটা টাউনশিপ এরিয়ায় কয়েকটি বাঙালি ফ্যামিলি আছে, তাদের টেলিফোন আছে। আমাকে তারা সন্ন্যাসিনী বলে শ্রদ্ধা ভক্তি করে। দরকার হলে আমি আপনাকে কারোর বাড়ি থেকে ফোন করব। তোমাকে তো শালবনটা পেরিয়ে যেতে হবে। শালবনের পূর্ব দিকটায় ফাঁকা জমি আছে, আমি দরকার হলে ওখান দিয়ে যেতে পারি। যদিও কখনো কোনো বাড়িতে যাইনি, তবে ওইসব বাড়ির মেয়েরা আমার কাছে এসেছে, সেই সূত্রে পরিচয়। এত সব ফুল, এদের সেবা তুমিই করো? হ্যাঁ, মামার একটা জলের পাম্প আছে, নদী থেকে জল তুলতে অসুবিধে নেই। কর্নেল সাহেব, আমার জীবনে এখন এইসব ফুল আর আমার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ আমাকে সুখী রেখেছেন। তাই যত ভয়ই পাই, এই পরিবেশ থেকে যেন উঠে এসে আমাকে আশ্বাস দেয় আমার ঠাকুর তো আছেন। দেবতা বা প্রকৃতি সংসারে রক্তমাংসের মানুষকে রক্ষা করতে পারেন বলে আমি বিশ্বাস করি না। বরং আমি তোমাকে বলবো, তোমার ফায়ার আর্মস আর আদিবাসী মেয়েটির তীরধনুক তোমাকে রক্ষা করবে। প্রতিমা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে আমরা তার নির্দেশ মতো বাংলো বাড়ির পাশ দিয়ে পায়ে চলা রাস্তায় এগিয়ে গেলাম। কিছুটা চলার পর শালবনের শেষ প্রান্তে দেখলাম অনেকখানি অঞ্চল পোড়ো জমি, তারপর সুন্দর ছবির মতো নিউ টাউনশিপের ঘর বাড়ি। জমিটা পেরিয়ে গিয়ে দেখলাম পায়ে চলা পথটা ক্রমশ ঢালু হয়ে নেমে গেছে। তারপর পিচ রাস্তার যানবাহন ও মানুষজনের ভিড় চোখে পড়ল। এতক্ষণে বললাম, কর্নেল, আমার কিন্তু প্রতিভা দেবীকে প্রকৃত সন্ন্যাসিনী বলে মনে হয়নি। ওটা ওর ছদ্মবেশ। নিজেকে বৈষ্ণবী বলতে চান না, অথচ তাঁর আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ। তিনি কপালে রসকলি আঁকেননি। আমার ধারণা ওই মহিলা সরল প্রকৃতির নন, ওর মনে জটিলতা আছে, তা আমি টের পাচ্ছিল। হ্যাঁ, প্রতিমা রহস্যময়ী মেয়ে, আর ওকে বলে এলুম আমি রহস্যভেদী। আপনি তো ঠিক তাই, রহস্যভেদ করতেই তো সিংহগড়ে এসেছেন। দুষ্প্রাপ্য প্রজাপতি দেখার নিহাত একটা উপলক্ষ, কিন্তু আমার ধারণা। কর্নেল আমাকে কথা শেষ করতে দিলেন না, একটা সাইকেল রিক্সা ডেকে তাতে উঠে বসলেন। আমিও উঠে বসলাম। এখন প্রায় 12:30 বাজে, কিন্তু অতটা গরম টের পাচ্ছিলাম না, আবহাওয়া বেশ স্নিগ্ধ। আমি আবার অসমাপ্ত কথাটা বলতে গেলাম, কিন্তু চোখ কটমুটিয়ে তিনি বললেন, নো কথা, চুপচাপ চারপাশের দৃশ্য দেখতে দেখতে চলো। এত সুন্দর পাহাড়ি দৃশ্য আর কোথাও পাবে না। টুরিস্ট লজে পৌঁছানোর পর নিচের লাউঞ্জে ম্যানেজারের সঙ্গে দেখা করতে তিনি কর্নেলকে বললেন, 2 বার ফোন এসেছিল, আমি বলেছি কর্নেল সাহেব এখনো ফেরেননি। কে ফোন করেছিল জিজ্ঞেস করেছেন? আগে হ্যাঁ, রাজবাড়ি থেকে বড়বাবু ফোন করেছিলেন। কর্নেল রিসিভার তুলে ডায়াল করতে থাকলেন। তারপর সাড়া এলে বললেন, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। হ্যাঁ বলুন বিজয়বাবু। সে কি, পুরো চিঠি? কি লিখেছে? আপনার অস্বস্তির কারণ নেই, আমি লাঞ্চের পর কিছুক্ষণ বিশ্রাম করে আপনার কাছে যাব। লাঞ্চের পর আমি অভ্যেস মতো বিছানায় গড়িয়ে পড়েছিলাম। বাঙালির চিরাচরিত বদভ্যাস সম্ভবত ভাত ঘুম। আমি এর পাল্লায় প্রায়ই পড়েছি। কাল একে তো সারা রাত ট্রেনের জার্নি, তারপর প্রায় বেলা 1টা অবধি কর্নেলের সঙ্গে সিংহগড়ে ঘুরে বেড়ানো। এর ফলে ভাত ঘুম সহজেই আমাকে পেয়ে বসেছিল। সেই ঘুম ভাঙল পরিচারকের ডাকে। তার হাতে চায়ের কাপ প্লেট।
তখনই বিছানায় উঠে বসে দেখলাম কর্নেল ঘরে নেই। বিকেলে আমার চা খাওয়ার অভ্যেস আছে, কর্নেল সেই ব্যবস্থা করে দিয়ে বেরিয়ে গেছেন তা আমি বুঝতে পারলাম। লোকটিও একটু হেসে বলল, বড় সাহেব ম্যানেজার বাবুকে বলে গিয়েছেন 4টে বাজলে আপনার কাছে যেন চা পাঠিয়ে দেওয়া হয়। লোকটি সেলাম করে ঘর থেকে বেরিয়ে গেল। শরীরটা এখন ঝরঝরে লাগছিল বটে, কিন্তু একটু অভিমান আর ক্ষোভও হলো। কর্নেলের সঙ্গে আমার যাওয়ার ইচ্ছে ছিল, কেন জানি না প্রতিমা দেবীর কথাবার্তা শোনার পর থেকে আমার মনে হচ্ছিল এত বছর পরে আবার সিংহ গর্জনের গুজব কোনো না কোনো অঘটন ঘটাতে চলেছে। তাই কর্নেলের সঙ্গে থেকে রহস্যের সূত্রগুলো আঁচ করতে তীব্র ইচ্ছে হচ্ছিল। কর্নেল আমাকে ডাকলেই পারতেন, আমি ভাত ঘুম ফেলে তার সঙ্গে বেরিয়ে পড়তাম, না হয় একটু কষ্টই হতো। কিন্তু কি আর করা যাবে, কর্নেলের হালচালই এইরকম। মাঝে মাঝে ওর খেয়ালি স্বভাবের পরিচয় এভাবেই পেয়েছি। চা খাওয়ার পর উঠে দূরে টিলার পারে জঙ্গল এবং তার পেছনে নীল পাহাড়ের রেখা চোখে পড়ছিল। দক্ষিণের এই বারান্দা, রোদ পড়ছে কোনাকুনি। একটা চেয়ার এনে বসলুম। এখন নিছক প্রকৃতির শোভা দর্শন করা ছাড়া আর কিছুই করার নেই। শরৎকালের শেষ সপ্তাহ, তাই যত বিকেল ঘনিয়ে আসছিল তত পাখিদের কলরব বেড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর টেলিফোন বেজে উঠল। দ্রুত ঘরে গিয়ে রিসিভার তুলে সাড়া দিলাম। কর্নেলের কণ্ঠস্বর ভেসে এলো, ডার্লিং, আশা করছি তোমার ভাত ঘুম ভালোই হয়েছে, ক্লান্তিও ঘুচে গেছে। আপনি আমাকে ঘুমোতে দিয়ে একা কেটে পড়েছেন, এটা আমার ভালো লাগেনি। আপনি কোত্থেকে বলছেন এখন? রাজবাড়ি থেকে। তুমি যদি আসতে চাও বিজয়বাবুকে বললে গাড়ি পাঠিয়ে দেবেন। তার আগে বলুন, রহস্যময় কিছু ঘটেছে কি ওখানে? ঘটেছে, তবে খারাপ কিছু নয়। আমি তোমাকে ডাকছি তার কারণ তুমি এই ঘটনা থেকে লেখার উপাদান পেতে পারো। তাহলে গাড়ি পাঠাবার ব্যবস্থা করুন, কারণ গাড়িতে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। ঠিক আছে, আমি এখনই বিজয়বাবুকে খবর পাঠাচ্ছি। উনি ঠাকুর বাড়িতে আছেন। আচ্ছা, রাখছি। তখনই প্যান্ট শার্ট এবং হালকা একটা জ্যাকেট পরে নেমে এলাম, কারণ এখনই এখানে বাতাসে হিমের ঈষৎ প্রভাব টের পাওয়া যাচ্ছিল। বিশেষ করে সন্ধ্যার দিকে উষ্ণতা আরও কমে যাবে। প্যান্টের ডান পকেটে রুমাল জড়িয়ে আমার .22 ক্যালিবারের 6 রাউন্ডার রিভলভারটা নিতে ভুললাম না। তারপর দেখলুম সেন্টার টেবিলে এই ঘরের তালা ও চাবিটা রাখা আছে। জানালা বন্ধ করার পর বেরিয়ে গিয়ে দরজায় তালা এঁটে দিলুম। চাবিটা বুক পকেটেই থাকলো। নিচে গিয়ে ম্যানেজারকে দেখতে পেলাম না। লাউঞ্জে ইতস্তত কিছু লোক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। তাদের ট্যুরিস্ট বলে মনে হলো, কিন্তু সাহেব 3 জনকে দেখতে পেলাম না। তারা নিশ্চয়ই জলপ্রপাতের ওদিকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। দরজা দিয়ে বেরিয়ে গেল। আমার তর্সই ছিল না। বাংলোর গেট পেরিয়ে গিয়ে নিচে রাস্তায় দাঁড়ালো। একটা কালো অ্যাম্বাসেডার নদীর ব্রিজ পেরিয়ে আসছে দেখতে পেলাম। গাড়িটা ঘুরে এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। ড্রাইভারের চেহারা কালো পাথরে খোদাই করা যেন। সে একটা সেলাম ঠুকে পেছনের দরজা খুলে দিল। গাড়িতে উঠে বসলো। ড্রাইভার ভাঙা ভাঙা বাংলায় বলল, ও খিড়কি কা শিশা উপর উঠা দিচ্ছে, কারণ এখন বিকেলের দিকে খুব জোরে বাতাস বয়। अब बाहर का आदमी है, इस हवा में आपको बुखार हो सकता है। লক্ষ্য করলাম ড্রাইভার বাঁ দিকের জানালার কাজ তুলে দিয়েছে। তার ডান দিকের কাজ অল্প একটুখানি তোলা। গাড়ি ঘুরিয়ে নিয়ে সে এগিয়ে চলল। নদীর ব্রিজ পেরিয়ে গিয়ে সে গাড়ির গতি বাড়ালো। তারপরে যাচ্ছি তো যাচ্ছি, কাচের বাইরে কিছু দেখতেও পাচ্ছি না, শুধু ড্রাইভারের পাশ দিয়ে বাইরের কিছু অংশ চোখে পড়ছে। ঘড়িতে দেখলাম 4:30 বাজে। রাজবাড়ি পৌঁছতে বড় জোর 15 মিনিট লাগার কথা। এইবার সন্দেহ হলো আমি কোনো ভুল গাড়িতে চড়িনি তো। এমন হতে পারে এই গাড়িটা অন্য কাউকে নিতে এসেছিল, ভুল করে আমাকে নিয়ে যাচ্ছে। তাই জিজ্ঞাসা করলাম, তুমি রাজবাড়ির ড্রাইভার তো? লোকটা মুখ ঘোরালো না। গলার ভেতর কি বলল বুঝতে পারলাম না। আরও কিছুক্ষণ পরে দেখলাম একটা জঙ্গলের ভেতর দিয়ে যেন গাড়ি ছুটে চলেছে। মনে আমার বুকটা কেঁপে উঠল। পকেট থেকে সাবধানে রিভলভারটা বের করে প্যান্টের পাশে হাত রেখে ধমক দিয়ে বললাম, এই ড্রাইভার, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ড্রাইভার তবু মুখ ঘোরালো না। গলার ভেতর আবার কিছু বলল, কিছুই বুঝতে পারলাম না। এবার আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব নয়। তার চোয়ালের নিচে রিভলভারের নল ঠেকিয়ে গর্জন করে উঠলাম, গাড়ি থামাও, এক্ষুনি গাড়ি থামাও, তা না হলে তোমার মাথাটা উড়ে যাবে কিন্তু। লোকটা এতক্ষণে মুখ ঘোরাবার চেষ্টা করলো। দেখলাম তার পাকানো গোঁফের নিচে বাঁকা হাসি। সে বলল, আমার মাথা যদি উড়ে যায়
तो स्पीड में गाड़ी आपको लेकर नीचे 300 ফুট নিচে চলে যাবে, তখন আপনার অবস্থা কি হবে ভেবে দেখুন। গাড়ি থামাও বলছি, আমি গাড়ি চালাতে জানি। আরে ক্যা সাহেব, ঠিক জায়গায় এসে গিয়েছেন, খামোখা গুসা করে কি লাভ? আপনার একটা পিস্তল আর এখানে 5-6টা পিস্তল আর বন্দুক। মাথা খারাপ না করে চুপচাপ বসে থাকুন। হঠাৎ স্পিড কমতে কমতে গাড়িটা এক জায়গায় থামল। তখন রিভলভারটা আমার পকেটে ঢুকিয়ে রেডি রইল। সেই গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল এবং নামতে ইশারা করলো। গাড়ি থেকে নেমে দেখলাম আমি একটা পুরনো একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়িটার দুধারে এবং পেছনে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। দুজন লোক বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তাদের দিকে ভদ্রলোক বলে মনে হলো না। একজনের হাতে একটা বন্দুক, অন্যজনের হাতে একটা দেশি পিস্তল। প্রথম কয়েক মুহূর্ত আমার আতঙ্কে অবশ হয়ে গিয়েছিল, তারপর নিজেকে চাঙ্গা করে ফেলল। এরকম অবস্থায় আগে কখনো পড়িনি এমন নয়। ড্রাইভার দাঁত বের করে হেসে বলল, স্যার, আমার চোয়ালের তলাটা গুরুত্ব করে ফেলেছেন। এবার আসুন, কর্তা মশাইয়ের সঙ্গে আলাপ করবেন। কে তোমাদের কর্তা মশাই? আমার সঙ্গে আসুন না, পাহাড় জঙ্গল জায়গা, বাঘ ভাল্লুকও আছে, কাজেই পালাবার চেষ্টা করবেন না। ঘরের দরজা খোলা ছিল, ভেতরে আলো জ্বলে উঠল। দেখলাম কর্নেলের মতো গোঁফদাড়িওয়ালা প্যান্ট শার্ট পরা একটা লোক বসে আছে। তার মাথার চুল অবশ্য লম্বা, পেছন দিকে মেয়েদের চুলের মতো হর্সটেল। লোকটি টেবিলের উল্টো দিকের একটা নড়বড়ে চেয়ারে আমাকে বসতে বলল। লক্ষ্য করলাম তার পেছনে একটা ক্যাম্প খাটে বিছানা পাতা, বিছানায় একটা বন্দুক রাখা আছে। লোকটার কণ্ঠস্বর অদ্ভুত, ভাঙা গলায় এসে বলল, কান টানলে দি মাথা আছে, তোমাকে আনা হয়েছে, একদম তোমার মাথার দিকেও আনা হবে। কে আপনি? আমাকে এভাবে এখানে আনলেন কেন? তোমার কর্নেল বুড়োর কাছে 2টো ব্রাঞ্চের চাকরি আছে, তুমি চিঠি লিখে দাও, আমার লোককে যেন রাত 8টার মধ্যে চাকরি 2টো দেওয়া হয়। আর দেখো, 8:30 অব্দি অপেক্ষা করে যদি চাকরি 2টো না পায়, তাহলে তোমার মৃত্যু। বলে এসে টেবিলের ড্রয়ার থেকে একটা জরাজীর্ণ প্যাড এবং ডট পেন এগিয়ে দিল। আমি চিন্তা করছিলাম, আমি নিরস্ত্র নই, ইচ্ছে করলে এই লোকটিকে গুলি করে মেরে দরজায় দাঁড়ানো ড্রাইভারটাকেও মারতে পারি। বাইরের লোক দুটো দৌড়ে এলে আমার আর 2টো গুলি খরচ হবে। 4টে বডি এখানটায় ফেলে রেখে অ্যাম্বাসেডর গাড়িটা চালিয়ে চলে যেতে পারি নিরাপদ জায়গায়। কিন্তু সেটা হয়তো ঝুঁকির ব্যাপার হয়ে যাবে যদি 2 বার বাইরের স্বতন্ত্র লোক দুটোকে ধরাশায়ী না করতে পারি। তার চেয়ে ব্যাপারটা কদ্দূর গড়াই চুপচাপ দেখে যাওয়া ভালো। প্যাডটা টেনে নিয়ে আমি তার কথা মতো লিখতে শুরু করেছিলাম। এমন সময় ড্রাইভার ব্যাটার ছেলে বলে উঠল, বাবু মশাই, এই বাঙালি বাবুর পকেটে একটা পিস্তল আছে। অমনি দাড়িওয়ালা লোকটা বিছানা থেকে বন্দুকটা তুলে নিয়ে আমার বুকে ঠেকালো, তারপর বলল, আগে অস্ত্রটা দাও, তারপর লিখবে। তোমার ফায়ার আর্মস কিন্তু আমাকে তুলে না দিলে আমি কিন্তু ট্রিগার টানবো। সেই সময় কেন যেন আমার মনে হলো লোকটা তার স্বাভাবিক কণ্ঠস্বর ইচ্ছে করেই বিকৃত করছে। মাঝে মাঝে 2-1টি কথায় ওর আসল কণ্ঠস্বর যেন ধরা পড়ছে, যা আমার চেনা। কিন্তু আমার যা উদ্দেশ্য ছিল তা যখন কাজে লাগাতে পারিনি, তখন আমার অস্ত্রটা ওকে দেওয়া ছাড়া উপায় নেই। তার 2 চোখে হিংসার চাউনি জলজল করছিল। পকেট থেকে রিভলভারটা বের করে তার দিকে এগিয়ে দিলাম। সে ওটা দেখার পর বন্দুকের নল সরিয়ে নিল, তারপর বলল, তারপর যা বলছি লিখে ফেলো জলদি। ওর কথা মতো কর্নেলকে চিঠিটা লিখে তার তলায় নাম সই করল। চিঠিটা সে আমার হাত থেকে নিয়ে পড়ে দেখল, তারপর ড্রাইভারকে ডেকে এসে বলল, শোন, এটা নিয়ে কার হাতে দিবি তা তো বুঝতে পারছিস, তাহলে দেরি করিস না, যা জলদি। গাড়ি কিন্তু একটু তফাতে রেখে যাবি। চিঠিটা নিয়ে যতক্ষণ আসে তুই কিন্তু অপেক্ষা করবি।
তবে আমাকে এখানে কিন্তু আর পাবি না। আমি আমার নিজের ডেরায় থাকবো, সমঝা? যা, এই ছোকরাকে সেখানে আমি কিন্তু নিয়ে যাব। জি হ্যাঁ সাহেব। ড্রাইভার চিঠিটা নিয়ে বেরিয়ে গেল। তারপর আমারই রিভলভারের নল আমাকে তাক করে অন্য হাতে বন্দুক নিয়ে তাগড়াই চেহারার লোকটা বলল, চলো। সেই পিস্তল আর বন্দুকধারী লোক দুটো বারান্দার কাছে এলো। তারা দুজনে যখন আমার হাত দুটো পেছন দিয়ে বাঁধছে, নিজের উপর আমার রাগ হলো। কর্নেল বলেন, তুমি বোঝো সবই, কিন্তু বড্ড দেরিতে। কথাটা খুবই সত্যি। আমি 4টে নরহত্যা করে অনায়াসে পালিয়ে যেতে পারতুম, এর দায় পুলিশ কোনোভাবেই চাপাতে পারত না। কিন্তু সেই শুভ মুহূর্ত আমি হাতছাড়া করেছি। তারা টানতে টানতে আমাকে বাড়িটার পেছনের জঙ্গলে ঢোকালো। বেলা পড়ে এসেছে, কিন্তু বোঝা যাচ্ছে জায়গাটা একটা টিলার মাথায়, তাই সূর্যের আলোর ছটা এখনো সবকিছু স্পর্শ করছে। একটু পরেই সব স্পষ্টতা চলে গেল। জঙ্গলের ভেতর ঘন ছায়া। তারপর দেখল বড় বড় পাথরের চাই ইতস্তত পড়ে আছে। সেগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে একখানি সুন্দর একটা বাংলো বাড়ি দেখতে পেলুম। বাড়ির ওপাশে একটা নদীও চোখে পড়ল। পিস্তলওয়ালা লোকটি আমাকে দড়ি ধরে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিল। বন্দুকওয়ালা লোকটি মনিবের হুকুমে এগিয়ে গিয়ে বাংলোর গেটের তালা খুলল। তারপর দরজা খুলে ভেতরে ঢুকে আলো জ্বেলে দিল। এতক্ষণে বুঝতে পারলাম আমাকে খুব বেশি দূরে নিয়ে আসা হয়নি। আঁকাবাঁকা পথে ঘুরতে ঘুরতে গাড়িতে এসেছি, যাতে আমি বুঝতে না পারি কোথায় যাচ্ছি। কিন্তু এটা তো সিংহগড়ের সেই নিউ টাউনশিপ এরিয়া, সকালে যেখানে কর্নেল আর আমি প্রতিমা দেবীর বাড়িতে এসেছিল। কিন্তু এখন বুঝতে পারছিলাম না আমি কোন বাংলো বাড়িতে আমাকে বন্দি করে রাখা হচ্ছে। প্রথমে বসার ঘর, তারপরে দরজা খুলে একটা অপ্রশস্ত ঘরে আমাকে ঢোকানো হলো। ঘরে একটি খাটিয়া পাতা আছে, তার উপর একটা বিছানা আর বালিশ। বোঝা গেল এই ঘরে বাংলো বাড়িটার সাধারণ কর্মী বাস করে। একদিকে মাত্র একটা ঘুপচি জানালা, জানালার বাইরেটা অন্ধকার। সেই ঘরে আমাকে ঢুকিয়ে দিল। এক অসহ্য অবস্থা, কিন্তু কিছুই করার নেই। শুধু ভাবতে থাকলাম শেষ অবধি কর্নেল নিশ্চয়ই এমন একটা কিছু করবেন যাতে আমি এই নিষ্ঠুর বজ্জাতদের হাত থেকে প্রাণে বেঁচে যাব। অনেক চেষ্টা করেও একপাশে কাত কিংবা চিত হতে পারলাম না, কারণ হাতটা এমনভাবে বেঁধেছে যে একটু নড়তে গেলে প্রচণ্ড ব্যথা করছে। অগত্যা ওই অবস্থায় শুয়ে রইলাম। মুখে টেপ যেন আরও এঁটে গেছে, ঠোঁট দুটো ব্যথা করছে। অনেক চেষ্টা করেও হাতের বাঁধন আলগা করা গেল না। এখন শুধু প্রতীক্ষা, মৃত্যুর জন্য প্রতীক্ষা, কিংবা কর্নেল নামক জীবনের জন্য প্রতীক্ষা। কিছুক্ষণ ওই অবস্থায় থাকার পর দেয়ালের দিকে কাত হওয়ার চেষ্টা করলাম। এই অবস্থায় সেটাও কঠিন, কিন্তু একটা কিছু করতেই হবে। নিজের চেষ্টার উপর ভরসা ফিরে এলো যখন চিত হয়ে শুতে পারল। তারপর উঠে বসার জন্য চেষ্টা করতে থাকলো। দুটো পা বিছানার নিচের দিকে একটু একটু করে ঠেলতে ঠেলতে নিয়ে গেল। পা মেঝে স্পর্শ করার পর এতক্ষণে দুপায়ে ভর দিয়ে একটানে উঠে বসল। পেছন দিকে হাত বাঁধা থাকলে শরীরকে ইচ্ছে মতো চালনা করা যায় না। আমার সামনে হাত তিনেক দূরে দরজা, তা বাইরে থেকে বন্ধ করা আছে। ঘরের ভেতরে উঁচুতে একটা কম পাওয়ারের বাল্ব জ্বলছে। মুখ ঘুরিয়ে দেখে নিলাম হাতের দড়ি কাটার কোনো অস্ত্র আছে কিনা। কিছুই চোখে পড়ল না। এইটুকু পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। এবার পেছনের দুহাতের কবজিতে বাঁধা মোটা দড়িটা টানাটানি করে খোলার চেষ্টা করলাম, কিন্তু দড়িটা এমনভাবে বাঁধা টানাটানিতে একটু আলগা হলেও তা খোলা দুঃসাধ্য মনে হলো। এইবারে কি করব ভাবছি, এমন সময় বাইরে চাপা কথাবার্তার শব্দ কানে এলো। তারপর এই ঘরের দরজার কপাট তালা খোলার শব্দ শুনতে পেলাম। তখনই সাবধানে উঠে দাঁড়িয়ে দরজার পাশের দেয়ালে এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি মরিয়া হয়ে উঠেছিল। যা কিছুই ঘটুক, এবার আমাকে একটা চান্স নিতেই হবে। দরজাটা খুলে গেল এবং সেই পিস্তলধারী লোকটা চাপা স্বরে বলে উঠল, এ কি, জানালা দিয়ে পালালো নাকি? তারপর সে ভেতরে এক পা বাড়াতেই আমি তার ঘাড়ের নিচে প্রচন্ড জোরে আমার মাথা দিয়ে আঘাত করলাম। অমনি সে বিছানার উপর পড়ে গেল। আমি 1 সেকেন্ডও দেরি না করে পা দিয়ে কপাটগুলো ঠেকিয়ে দিলাম। পরের মুহূর্তে ওর কোমরের ওপর লাফিয়ে বসে পড়লাম। পট করে একটা শব্দ হলো। তার আধখানা শরীর ছিল বিছানার উপর আর আধখানা নিচে। সে টুকিয়ে উঠেই চুপ করে গেল। তার হাতের দেশি পিস্তলটা একপাশে ছিটকে পড়েছিল, সেটা পা দিয়ে বিছানার তলায় ঠেলে দিলাম। লোকটার আর সারা শব্দ পাওয়া গেল না। সে ধনুকের মতো বাঁকা অবস্থায় পড়ে রইল। অনুমান করলাম তার মেরুদণ্ডের কোনো অংশ নিশ্চয়ই ভেঙে গেছে এবং সে অজ্ঞান হয়ে গেছে।
এবার দরজার দিকে ঘুরে খুব সাবধানে ভেজানো দরজা প্রায় নিঃশব্দে খুলে উঁকি মারলুম। ঘরের ভেতর আলো নেই, শুধু বাইরের আলোর একটু ছটা পড়েছে। বাইরের দরজার পাশে বন্দুক হাতে ছায়ামূর্তির মতো সেই লোকটা দাঁড়িয়ে আছে। বুঝতে পারলুম এই ঘরে যে ঘটনা ঘটেছে তা সে টের পায়নি। তাছাড়া সম্ভবত ওদের মুনিবও এখন এখানে নেই। আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলুম বন্দুকওয়ালা লোকটা বাঁ দিকে বারান্দার ওপর এগিয়ে গেল। এবারে আমি খুব সাবধানে পা টিপে টিপে এগিয়ে গিয়ে খোঁজার চেষ্টা করলাম। ঘরের মেঝেই কার্পেট বিছানো, তাই আমার হাঁটা চলার শব্দ হলো না। ডান দিকে একটা দরজা খোলা ছিল, সেখানে গিয়ে দেখি সেটাই ডাইনিং এবং কিচেন। ঘরের আলো না থাকলেও আমি যে ঘরে বন্দি ছিলাম সেই ঘরের বাল্বটা কিচেনের আলো ছড়াচ্ছিল। বোঝা গেল আমি কিচেন সংলগ্ন ঘরেই বন্দি ছিলাম। এবার কিচেনের একটা তাকে ছুরি চোখে পড়ল। তাকটা আমার বুকের সমান উঁচু। আমি পেছন দিকে ঘুরে বাঁধা হাত দুটো অনেক কষ্টে তুলে ছুরিটা ডান হাতের মুঠোয় ধরে একটু আড়ালে সরে গেলাম। তারপর ছুরির ওপর বাঁ হাতের বাঁধনটা ঘষতে শুরু করলাম। ছুরিটা ধারালো, বাঁ হাতের দড়িটা কেটে গেল। এবার মুক্ত বাঁ হাত এবং দড়ি বাঁধা ডান হাতটা সামনে এনে ডাইনিং টেবিলের ওপর ডান হাত রেখে বাঁ হাত দিয়ে ডান হাতের দড়িটা দ্রুত কেটে ফেললাম। তারপর মুখে আঁটা টেপটা খুলতে আর কষ্ট হলো না। তারপর ছুরিটা হাতে নিয়ে উঁকি মেরে বন্দুকধারী লোকটাকে খুঁজলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। এবার আমি যে ঘরে বন্দি ছিলাম সেই ঘরে গিয়ে বিছানার তলা থেকে দেশি পিস্তলটা বের করে পরীক্ষা করলাম। দেখলাম বুলেট কেসে অনেকগুলো গুলি ভরা আছে। আশ্চর্য, এগুলো সবই 303 বুলেট। লম্বা নলওয়ালা এই পিস্তলটা যে দেশি তা আমি দেখেই বুঝতে পেরেছিলাম। এতে 303 বুলেট ব্যবহার করার ব্যবস্থা দেখে অবাক লাগলো। হ্যাঁ, কিন্তু আর দেরি করা চলবে না। আমি ভেতরের ঘর দিয়ে এগিয়ে বাইরের বারান্দায় সাবধানে উঁকি দিলাম। দেখলাম বন্দুকওয়ালা লোকটা একটা চেয়ারে বসে সিগারেট টানছে। দরজা থেকে তার দূরত্ব বড় জোর 3 মিটার। আমি তাকে রিভলভার দেখিয়ে বন্দুকটা কেড়ে নিতে পারি, হয়তো তাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য একটা গুলি ছোড়ার দরকারও হতে পারে। আর দেরি করা চলে না। সিদ্ধান্ত নিয়েই দরজা দিয়ে বেরিয়ে এক লাফে এগিয়ে গিয়ে তার বুকে পিস্তলের নলটা ঠেকিয়ে বললাম, চুপ, একটি কথাও না। আচমকা আক্রমণে তার হাতের বন্দুক পড়ে গিয়েছিল। বন্দুকটা পা দিয়ে টেনে আমার পেছন দিকে সরিয়ে দিলাম। তারপর তাকে চাপা স্বরে বললাম, চুপ করে এখানে বসে থাকবে, একটু নড়লে বা চিৎকার করলে আমি কিন্তু গুলি করব। সেই ভয়ে ভয়ে বসে পড়ল। আমি তার বন্দুকটা তুলে নিয়ে কার্ট্রিজ কেস খুলে দেখলাম একটা 4 নম্বর কার্ট্রিজ ভরা আছে। বন্দুকটা আবার ঠিক করে নিয়ে দ্রুত এগিয়ে গেটের কাছে গেলাম। দেখলাম গেটটা বাইরে থেকে তালা বন্ধ। লোহার করার দেওয়া গেট, তাই সেটা ডিঙিয়ে যেতে অসুবিধে হলো না। বাংলো থেকে কোনো আলো আসছিল না, কারণ এই দাড়িওয়ালা লোকটা বাংলোর আলো নিভিয়ে দিয়ে গেছে। বেরিয়ে গিয়েই সংকীর্ণ পিচের রাস্তায় দাঁড়িয়ে মনে হলো আমি ভুল ভেবেছিলাম। এটা নিউ টাউনশিপ এলাকা নয়, কারণ কাছাকাছি আর কোনো বাড়ি নেই। শুধু দূরে উত্তর দিকে গাছপালার ভেতর আলো দেখা যাচ্ছে। আমি সেই আলো লক্ষ্য করে কিছুটা এগিয়ে গেছি। পেছন থেকে গাড়ির আলোর ছটা রাস্তায় পড়ল। ভাগ্যিস আমি রাস্তার ধারে ঝোপঝাড় এবং গাছপালার আড়াল দিয়ে হাঁটছিল। থমকে দাঁড়িয়ে পিছু ফিরে দেখলাম একটা গাড়ি এসে সেই দাড়িওয়ালা লোকটার বাংলোর সামনে থামল। তারপর আলো নিভে গেল। ওটা যে সেই কালো অ্যাম্বাসেডার তা বুঝতে অসুবিধে হলো না। এবার আমি গুঁড়ি মেরে এগিয়ে গিয়ে রাস্তায় উঠলাম। তারপর বন্দুক কাঁধে এবং পিস্তলটা পকেটে ভরে হাঁটতে থাকলাম। হঠাৎ মনে হলো আমার রিভলভারটা শয়তান দাড়িওয়ালা ঝেড়ে নিয়েছে। আমি কি করে সেটা তার কাছ থেকে উদ্ধার করব? এবার অতখানি মরিয়া হতে সাহস পেলাম না। ভাগ্যিস ওই লোকটা বাংলোয় ছিল না বলেই আমি নিজেকে মুক্ত করে আনতে পেরেছি। বরং এবার রাস্তা খুঁজে আমাকে কর্নেলের সঙ্গে যোগাযোগ করতেই হবে। কিন্তু আমার হাতে বন্দুক দেখলে কেউ কি তার বাড়িতে আমাকে ফোন করতে দেবে? একটু ইতস্তত করার পর আমি বন্দুকটা রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে লুকিয়ে রেখে এগিয়ে গেলাম। এবার রাস্তার উপর আলো পড়েছে। বাঁ দিকে যে বাড়িটা দেখতে পেলাম সেই বাড়ির গেটের কাছে গিয়ে ডাকলাম, কেউ কি আছেন? অমনি বাইরের আলোটা জ্বলে উঠল। তারপর এক ভদ্রলোক হিন্দিতে প্রশ্ন করলেন, আপকো কौन चाहिए? আমি এদিকে এক বন্ধুর বাড়িতে এসেছিলাম, কিন্তু তার বাড়িটা খুঁজে পাচ্ছি না। তবে তার টেলিফোন নাম্বার আমি জানি। আপনি যদি আমাকে দয়া করে টেলিফোন করতে দেন তো বাধিত হব। ভদ্রলোক এগিয়ে এসে আমার বিধ্বস্ত চেহারা দেখে জিজ্ঞাসা করলেন, कहाँ से आ रहे हैं आप? কলকাতায় থাকি, ট্রেন লেট করেছে। আমার বন্ধু প্রমোদ রায় শুধু বলেছিল নিউ টাউনশিপ এরিয়ায় যাকে জিজ্ঞাসা করবে সেই দেখিয়ে দেবে। प्रमोद राय? नहीं, इस नाम का कोई तो टाउनशिप में नहीं रहता है। সে নতুন এখানে এসেছে, সরকারি অফিসার।
বাংলোটা তার নিজের না, ভাড়া দিয়ে থাকে। আপনি যদি প্লিজ আপনার টেলিফোনটা একবার ব্যবহার করতে দেন। आइए आइए। ওর বসার ঘরে টেলিফোন ছিল। পর্দার ফাঁকে সম্ভবত তার স্ত্রী উঁকি মারছিলেন। আমি সোফায় বসে প্রথমে রাজবাড়িতে বিজয়বাবুকে ফোন করলাম, একটু পরে সাড়া এলো। আপনি কি বিজয়বাবু বলছেন? আমি জয়ন্ত চৌধুরী। কি সর্বনাশ! আপনি এখন কোথা থেকে ফোন করছেন? নিউ টাউনশিপ থেকে, এক ভদ্রলোকের বাড়ি থেকে। আরে ফোনে সব কথা বলা যাবে না। কর্নেল সাহেব আপনার খোঁজে বেরিয়ে গেছে, ওর সঙ্গে পুলিশ ফোর্স আছে। আপনি জেনে নিন যে বাড়ি থেকে ফোন করছেন তার নাম কি। আমি ফোনের মাউথপিসে হাত রেখে ভদ্রলোককে বললাম, আমার বন্ধুর খোঁজ পেয়ে গেছে, সে আমাকে নিতে আসছে। আপনি যদি দয়া করে আপনার নামটা বলেন তাহলে সে এখান থেকে আমাকে নিয়ে যাবে। मेरा नाम रामनाथ प्रसाद, मैं एक माइन इंजीनियर हूँ। आप आपके दोस्त को बोलिए इस मकान का नंबर है A5 सेक्टर 3। আমি টেলিফোনে বিজয়বাবুকে কথাগুলো জানিয়ে দিলাম। বুঝেছি, আমি অজয়কে পাঠাচ্ছি। সেই এলাকার নারী নক্ষত্র সব চেনে। ওর গাড়ি নেই, কর্নেল সাহেব আমার গাড়িটা নিয়ে গেছেন। বরং অজয়কে বলছি এখন প্রাইভেট কার ভাড়া পাওয়া যায়, ট্রান্সপোর্ট কোম্পানি থেকে একটা গাড়ি নিয়ে আপনাকে নিয়ে আসবে। কারণ বুঝতেই পারছেন, সিংহের গুজবে সন্ধ্যের পর থেকে কোনো রিক্সাওয়ালা রাস্তায় বেরোতে চায় না। টেলিফোন রেখে আমি ভদ্রলোককে বললাম, অসংখ্য ধন্যবাদ। আমার বন্ধু একটু অসুস্থ, তাই সে এক ভদ্রলোককে গাড়ি নিয়ে পাঠাচ্ছে। আমি বরং গেটের কাছে গিয়ে অপেক্ষা করছি। नहीं नहीं, अभी जाने की कोई जरूरत नहीं, आप एक कप चाय पीजिए। বলে তিনি তার স্ত্রীকে চোখের ইশারায় চা করতে বললেন। মিনিট 10-এর মধ্যেই গরম চা আর বিস্কুট এসে গেল। বিস্কুট খেলাম না। চা খেয়ে শরীর অনেকটা চাঙ্গা হলো। আরও 10 মিনিট বসে থাকার পর গেটের কাছে আসতে গাড়ির হর্ন বাজতে শোনা গেল। আমি তখনই তাকে এবং তার স্ত্রীকে নমস্কার করে বেরিয়ে এলাম। দেখলাম অজয়বাবু গাড়ির ব্যাক সিটে বসে আছেন। তিনি নাম্বার চেষ্টা করছিলেন। আমি বললাম, থাক, আপনারা গাড়ি ঘুরিয়ে নিন, আমি যাচ্ছি। বলে আমি হন্তদন্ত পিছিয়ে গিয়ে সেই ঝোপ থেকে বন্দুকটা তুলে নিলাম। তারপর রামনাথবাবু যাতে না দেখতে পান সেইভাবে শরীরের একপাশে লম্বালম্বি আড়াল করে এগিয়ে গেলাম। গেটের সামনে গাড়িটা দাঁড়িয়েছিল। এবার মুখ উল্টো দিকে ঘোরালো। আমি এগিয়ে গিয়ে ডান দিকের ব্যাক সিটে উঠে বসলাম। আমার হাতে বন্দুক দেখে অজয়বাবু চমকে উঠে বললেন, এটা কি? কোনো কথা নয়, আগে আমরা নিরাপদ জায়গায় পৌঁছই, তারপর সব বলবো। রাতের দিকে সত্যিই সিংহগড় নিঝুম হয়ে আছে। রাস্তাঘাটে আলো আছে, জনমানব নেই। রাজবাড়ির দরজার গেটের সামনে পৌঁছতে মিনিট 20 লাগলো। আসলে ড্রাইভার শর্টকাট করে এগোতে গিয়ে গাড়ি খানাখন্দে পড়ে আটকে যাচ্ছিল, তাই এতটা দেরি। বুঝতে পারলাম যেন সিংহের ভয়ে তাড়াতাড়ি ফিরে যেতে চাইছে। অজয়বাবু ড্রাইভারকে বললেন, জগদীশকে বলো কাল সকালে গিয়ে পেমেন্ট করে আসবো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। অজয়বাবু দারোয়ানকে গেট বন্ধ করতে বললেন। তারপর পোর্টিকোর নিচে গিয়ে দেখলাম বিজয়বাবু দাঁড়িয়ে আছেন। তাঁর চেহারায় স্পষ্ট উদ্বেগের ছাপ। আমার হাত ধরে টেনে নিয়ে তিনি উপরে তাঁর ঘরে গিয়ে ঢোকালেন। আমি সোফায় হেলান দিয়ে বসে বন্দুকটা পাশে রাখলাম। অজয়বাবু ঘরে ঢুকেছিলেন। বিজয়বাবু জিজ্ঞাসা করলেন, আপনি বন্দুক কোথায় পেলেন? বরং এক কাপ চা বা কফি খেয়ে নিয়ে তারপর কথা শোনা যাবে। যার বাড়ি থেকে ফোন করেছিলাম তিনি আমাকে চা পানে আপ্যায়িত করেছেন। আমি আগের মতো চাঙ্গা হয়ে আছি। এবার বলুন, কি হয়েছিল? আমি যতদূর সম্ভব সংক্ষেপে কি ঘটেছিল পুরোটাই দুজনকে শুনিয়ে দিলাম। দুই ভাই আমার সাহস এবং দক্ষতার প্রশংসা করলেন। তারপর আমি বললাম, এবার বলুন কর্নেলের কি খবর? বিজয়বাবু যা বললেন তা সংক্ষেপে এই, ট্যুরিস্ট লজে গাড়ি পাঠাতে একটু দেরি হয়েছিল, কারণ ড্রাইভার কি একটা কাজে বাইরে গিয়েছিল। অজয়বাবু বাড়িতে ছিলেন না। বিজয়বাবু গাড়ি নিজে ড্রাইভ করতে পারেন, কিন্তু কর্নেল ঘরে থাকায় তিনি কর্নেলের পরামর্শে ড্রাইভারের জন্য অপেক্ষা করছিলেন। তারপর ড্রাইভার এলে ট্যুরিস্ট লজে গাড়ি দিয়ে যায়, কিন্তু আমাকে খুঁজে পায়নি। একজন রিক্সাওয়ালা সেখানে ছিল। সে বলেছিল একজন বাবুকে একটা কালো রঙের অ্যাম্বাসাডার গাড়িতে তুলে নিয়ে চলে যায়। জোর করে নয়, তিনি নিজেই উঠে গিয়েছিলেন গাড়িতে। ড্রাইভার ফিরে গিয়ে কথাটা জানাতেই কর্নেল ব্যস্ত হয়ে ওঠেন। তিনি তখনই থানায় ফোন করে খবরটা দেন। অবশ্য কর্নেল এখানে আসার আগেই পুলিশ সুপারকে তাঁর সিংহগড় আসার কথা জানিয়েছিলেন। কর্নেল কালো রঙের অ্যাম্বাসেডার সম্পর্কে পুলিশকে খোঁজ নিতে বলেছিলেন। তাছাড়া একটা কালো অ্যাম্বাসেডার জয়ন্তকে তুলে নিয়ে গেছে তা খুঁজে বের করা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতোই অসম্ভব ব্যাপার। ঠিক 5টা নাগাদ একটা লোক এসে গেটে দারোয়ানকে একটা চিঠি দেয়। কর্নেল তখন কাছেই দাঁড়িয়েছিলেন। চিঠিটা পেয়ে তিনি পত্রবাহককে একটু দাঁড়াতে বলেন।
তারপর বেরিয়ে গিয়ে তাকে ধরে ফেলেন। কর্নেল তার হাত মুচড়ে ধরতেই তার কোনো দোষ নেই, ওখানে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, তার ড্রাইভার এই চিঠিটা দিয়ে একটা জিনিস আনতে বলেছে। টাকার লোভে সে এই কাজ করেছে। কর্নেল বাইনোকুলারে গাড়ি দেখতে পান, গাড়িটার মুখ উল্টো দিকে ঘোরানো ছিল, ড্রাইভার গাড়ির কাছেই দাঁড়িয়েছিল। সে তার পাঠানো লোকটার অবস্থা দেখে তখনই গাড়িতে উঠে উধাও হয়ে যায়। তারপর কর্নেল বিজয়বাবুর গাড়িতে চেপে কালো গাড়িটাকে সম্ভবত অনুসরণ করার জন্য ছুটে যান। এখনও তিনি ফেরেননি। বিজয়বাবু এবং অজয়বাবু খুবই চিন্তায় আছেন। তারা বারবার থানায় টেলিফোন করছেন, থানা থেকে টেলিফোন আসছে। কর্নেল সাহেব ওসি এবং পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে বেরিয়ে গেছেন, কোথায় গেছেন তা বলে যাননি। অবশেষে কর্নেলের সাড়া এলো টেলিফোনে। বিজয়বাবু রিসিভার তুলেছিলেন। তিনি বললেন, কর্নেল সাহেব কোথা থেকে বলছেন? জয়ন্তবাবু কিন্তু ফিরে এসেছেন, হ্যাঁ আমার কাছে বসে আছে বলে তিনি রিসিভারটা আমার হাতে দিলেন। আমি সাড়া দিতেই কর্নেলের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো, জয়ন্ত, তুমি নির্বিঘ্নে ফিরতে পেরেছো তো? হ্যাঁ, নির্বিঘ্নে ফিরতে পেরেছি বলা যায়, কিন্তু ফিরেছি নিরস্ত্র হয়ে। আমার অস্ত্রটা আপনারই মতো দাড়িওয়ালা পেল্লাই চেহারার একটা লোক কেড়ে নিয়েছে। তাহলে এখনই তোমার থানায় আসা দরকার। আমি থানায় আছি, আমাদের অভিযান ব্যর্থ হয়েছে। যাই হোক, এবার তোমাকে আনতে পুলিশের গাড়ি যাচ্ছে। আশা করি এখানে আমাদের শত্রুপক্ষের কোনো লোক নেই যে কথাটা শুনে তোমাকে ট্র্যাপ করতে গাড়ি পাঠাবে। হ্যাঁ, কিন্তু আমার অস্ত্রের বদলে একটা বন্দুক পেয়েছি, সেটা হাতে নিয়েই যাব। তাতে একটা 4 নম্বর কার্তুজ ভরা আছে। তোমার একটা স্টেটমেন্ট দরকার। বাংলো থেকে শুরু করে উদ্ধার হয়ে ফিরে আসা পর্যন্ত যা কিছু ঘটেছে সব তুমি ওসি সাহেবকে বলো। উনি তোমার স্টেটমেন্ট লিখে সই করিয়ে নেবেন। কর্নেল টেলিফোন রেখে দিলেন। কথাটা বিজয়বাবুকে বলল। তিনি বললেন, আমি টেলিফোনের কাছে বসে থাকছি, অজয় আপনাকে গেটের কাছে নিয়ে যাবে। হ্যাঁ, তাকে শনাক্ত করার চেষ্টা করেছি, কিন্তু এখনও বুঝতে পারছি না। তবে দাদা আর কর্নেল সাহেব দারোয়ানের কাছে জানতে পেরেছেন হরিয়া নামে যে ছোকরা মালির ভাগ্নে, সম্ভবত সেই শত্রুপক্ষকে খবরটা দিয়েছিল, কারণ ড্রাইভারকে ডাকতে পাঠিয়েছিলাম হরিয়াকে দিয়ে। কর্নেল সাহেবের বিশ্বাস হরিয়া তখনই এই কাজটা করেছে, আর আমাদের ড্রাইভারও এসে বলল সে রাস্তার ধারে বসে তাস খেলছিল। হরিয়াকে সে ছুটে যেতে দেখে। তারপর ড্রাইভার একটা কালো অ্যাম্বাসাডার দেখতে পেয়েছিল। হরিয়া তারপর ফিরে এসে ড্রাইভারকে বলে, তোমাকে সাহেবরা ডাকছেন। হরিয়া এখন কোথায়? সে এখন থানার হাজতে ঢুকেছে। গেটের একটা পাশ খোলা ছিল, সেই দিক দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আমার হাতে বন্দুক। রাজবাড়ির সামনের রাস্তায় ল্যাম্পপোস্ট থেকে আলো ছড়াচ্ছিল। রাত্রে এখানে কুয়াশা দেখা যায়, তাই এখন আলোর ছটায় কুয়াশা সবকিছু আবছা করে তুলেছিল। একটু পরেই দূরে জোরালো দুটো আলো দেখা গেল। বুঝতে পারলাম পুলিশের গাড়ি আসছে। কয়েক মিনিটের মধ্যেই একটা জিপ এসে দাঁড়িয়ে গেল। একজন পুলিশ অফিসার আমাকে নমস্কার করার পর অজয়বাবুকে নমস্কার করে বললেন, কি মিস্টার সিংহ চিনতে পারছেন? আরে ছোটবাবু যে, আপনার সঙ্গে অনেক দিন দেখা হয় না। যাই হোক, আপনাকে দেখে ভরসা হলো। কর্নেল সাহেবের সঙ্গেই জয়ন্তবাবুকে আপনি নিয়ে যান। জিপ গাড়ির সামনের সিটে আমাকে উনি বসতে বললেন। তারপর আমার পাশেই উনি বসলেন। বললেন, একটু কষ্ট হবে, কিন্তু এই জিপটার পিছন দিকে আর্মি ও ফোর্সের বসার জায়গা আছে। কাঠের বেঞ্চে আপনি বসতে পারবেন না? কথাটা বলে তিনি আমার হাতে বন্দুকটা দেখে বললেন, আপনি কি সবসময় বন্দুক হাতেই ঘোরেন? না, এটা যারা আমাকে কিডন্যাপ করেছিল তাদের একজনের বন্দুক। আমি এটা হাতিয়ে নিয়ে চলে এসেছি, আর একটা দেশি পিস্তলও হাতাতে পেরেছি। সেটা আমার প্যান্টের পকেটে আছে, থানায় গিয়ে দেখতে পাবেন। আপনি দেখছি একজন গ্রেট অ্যাডভেঞ্চারার। কর্নেল সাহেবের কথা আগেই বড়বাবুর কাছে শুনেছিলাম। আজ সন্ধ্যার অভিযানে তাদের সঙ্গী হবার সুযোগ পাইনি। আপনি বাঙালি? আপনার বাড়ি কি বিহারে না অন্য কোথাও? আমার বাড়ি এখানেই, এই সিংহগড়ে। আমার নাম মৃণাল চ্যাটার্জি। বছর 2 হলো অনেক চেষ্টা করে এই থানায় বদলি হতে পেরেছি। এর আগে ছিলাম রামপুরে। ওহ, সে একটা সাংঘাতিক জায়গা। যা ঘটে গেল তাতে দেখছি এটাও কিন্তু সাংঘাতিক জায়গা। হ্যাঁ, আমার ছেলেবেলায় সিংহগড়ের দুর্নাম ছিল, কিন্তু তারপর একটা শিল্পনগরী হয়ে ওঠায় অনেক ভদ্রলোক এসে বসবাস করেন। গত 2 বছর এখানে কিন্তু তেমন কোনো খারাপ ঘটনা ঘটেনি। এবারই কেন জানি না আপনাকে কারা কিডন্যাপ করেছিল। তাছাড়া আমার ছোটবেলার মতন আবার এখানে সিংহের গর্জন শোনা গেছে বলে গুজব রটেছে। স্থানীয় লোকেরা বলেছেন একটা কিছু ঘটবে। আমরা অবশ্যই অ্যালার্ট আছি।
রাত্রের দিকে রাস্তাঘাট বাজার এলাকা সবই জনমানবহীন, শুধু রাস্তার কুকুরগুলো এখানে ওখানে জটলা পাকিয়ে চেঁচামেচি করছে। বাজার ছাড়িয়ে গিয়ে ডাইনে ঘুরে কিছুটা চলার পর থানার গেটের সামনে জিপ দাঁড়ালো। আমি বন্দুক হাতে মৃণালবাবুর সঙ্গে থানায় গিয়ে ঢুকলুম। বড়বাবু অর্থাৎ অফিসার ইনচার্জের ঘরে আমাকে নিয়ে গেলেন মৃণালবাবু। বড় টেবিলের ওপাশে প্রায় দৈত্যাকার শ্যামবর্ণ এক গুঁফো ভদ্রলোক পুলিশের পোশাক পরে বসেছিলেন। তিনি হাত বাড়িয়ে বললেন, কাম অন মিস্টার চৌধুরী। তার সঙ্গে করমর্দন করতে গিয়ে বুঝলাম ইনিই বড়বাবু। আমি কর্নেলের পাশে বসলুম। তারপর বললুম, কিডন্যাপারদের কাছ থেকে শুধু বন্দুকটাই আনেনি, ওদের একটা দেশি পিস্তলও কেড়ে এনেছি। কিন্তু এটার বুলেট কেস খুলে দেখলে অবাক হয়ে যাবেন। দেশি পিস্তলে 303 বুলেট ভর্তি আছে। প্যান্টের পকেট থেকে পিস্তলটাও বের করল। প্রথমে কর্নেল সেটা পরীক্ষা করে দেখলেন, তারপর বড়বাবুকে দিলেন। আমি বন্দুকটা এবার বড়বাবুর দিকে এগিয়ে দিয়ে বললাম, আইনত এটা আপনাদের কাস্টাডিতে জমা থাকবে। কর্নেল আমাকে খুঁটিয়ে দেখছিলেন, তার মুখের চুরুট নিভে এসেছিল। বড়বাবু একটা মোটা প্যাড বের করলেন, কাগজের ফাঁকে কার্বন পেপার গুঁজা আছে। আমি যা কিছু ঘটেছে সবই বর্ণনা করলাম, তারপর সই করে দিলাম। কর্নেল বড়বাবুর দিকে তাকিয়ে বললেন, মিস্টার শর্মা, ওই বাংলোটা কি যে আপনি ডিটেক্ট করতে পারছেন? যতদূর মনে হচ্ছে ওটা নিউ টাউনশিপের উত্তরে যে কয়েকটা পুরনো বাংলো আছে সেগুলোর মধ্যে একটা হতে পারে। নদীর ধারে তখন বাংলোটা 1 মিনিট। বলে তিনি টেবিলের নিচে বোতাম টিপলেন। একজন কনস্টেবল এসে সেলাম দিল। রমেশজি কো বোলাও। কনস্টেবল চলে যাবার একটু পরে একজন ফর্সা চেহারার প্রৌঢ় অফিসার এসে আমার পাশে বসলেন। মিস্টার শর্মা আমার পরিচয় দিয়ে বললেন, প্রথম কথাই বন্দুক আর পিস্তলটা আমাদের কাস্টডিতে মিস্টার চৌধুরী জমা দিচ্ছেন, তার একটা রিসিট করে দিতে হবে। এগুলো কোথায় পেয়েছেন সেগুলো স্টেটমেন্টে আছে। এবার দ্বিতীয় কথা, আপনি তো এ থানায় আমার চেয়ে বেশি দিন আছেন। নিউ টাউনশিপের উত্তরে নদীর ধারে কয়েকটা পুরনো আমলের বাংলো বাড়ি আছে। ঠিক প্রথম বাড়িটা কার আপনি জানেন? আসলে ওটার মালিক তো হাজারিলাল চৌবে আছেন। উনি ওখানে গিয়ে মাঝে মাঝে বাস করেন, আর নতুন বাড়ি বি করেছেন ওই বাজারের পূব দিকে। নিচের তলায় ওর একটা কারবারের গদি আছে, উপর তলায় উনি বাস করেন। তাহলে আমরা একবার বেরোতে চাই। হাজারিলাল যে টেলিফোন নম্বর কি আপনি জানেন? রমেশবাবু বুক পকেট থেকে একটা নোট বই বের করে পাতা উল্টে নম্বরটা খুঁজে বের করে বললেন, আচ্ছা আচ্ছা স্যার, এই নিন, লিখে নিন। মিস্টার শর্মা একটা নোট বইয়ে নম্বরটা লিখে নিয়ে রিসিভার তুলে ডায়াল করলেন। তখনই সাড়া পাওয়া গেল। আমি থানা থেকে ওসি বলছি। চৌবেজি, আপনার পুরনো বাংলো কি এখনো খালি আছে নাকি কাউকে ভাড়া দিয়েছেন? কি নাম বললেন? চন্দ্রনাথ হাজরা। আপনার চেনা লোক? ও, আপনার শ্যালকের বন্ধু। আপনার শ্যালক কি এখানে আছেন? ও, বন্ধুকে পৌঁছে দিয়ে চলে গেছেন? ঠিক আছে, রাখছি, কারণটা পরে জানাবো। নমস্তে। রিসিভার রেখে মিস্টার শর্মা কর্নেলের দিকে তাকালেন। কর্নেল বললেন, আমার মনে হয় এখনই বেরোনো দরকার। জয়ন্ত যে লোকটিকে ঢু মেরেছে তাকে হয়তো এখন পাওয়া যাবে না, কারণ জয়ন্ত পালিয়ে আসার পর কোনো এক সময় চন্দ্রকান্তবাবু সেখানে গেছেন। কালো অ্যাম্বাসেডরটার খোঁজ আশা করি রাতের মধ্যেই পাওয়া যাবে। হয়তো পাওয়া যেতে পারে। এখানে কালো অ্যাম্বাসাডার তত দেখা যায় না। এখন হাল আমলের গাড়ি সবাই ভালোবাসে। যাই হোক, রমেশজি, এই আর্মস দুটো রিসিট রেডি করে রাখুন, পরে আমরা এসে নেব। আপনারা গেটের ওখানে গিয়ে দাঁড়ান। আমি রাজবাড়ির ড্রাইভারকে বলে দিচ্ছি পার্কিং জোন থেকে গাড়িটা গেটের সামনে নিয়ে আসতে। আমাদের জিবার একটা ভ্যান আপনার গাড়িকে এসকর্ট করে নিয়ে যাবে। গেটে গিয়ে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই ছাইরঙা একটা ফিয়াট গাড়ি এসে দাঁড়ালো। তোমার কষ্ট হয়নি তো কিছু? ড্রাইভার বেরিয়ে সেলাম দিয়ে বলল, না স্যার, আমি সেপাহীদের সঙ্গে গল্প করছিলাম, তাস খেলছিল। আরও কিছুক্ষণ তোমাকে কষ্ট করতে হবে। আমরা আরেক জায়গায় হানা দেব, তারপর সেখান থেকে রাজবাড়ি। কর্নেল তাঁর অভ্যেস মতো ড্রাইভারের পাশের সিটে বসলেন। আমি বসলাম তাঁর পেছনে। আমাদের সামনে ওসি শর্মার জিপ। জিপের পেছন দিকে একজন অফিসার এবং কয়েকজন কনস্টেবল। আমাদের পেছন দিকে একটা প্রিজন ভ্যান। গাড়ি মোড় ঘুরে উত্তরের দিকে চলল। কিছুটা চলার পর ডান দিকে ঘন বসতি এলাকা, রাস্তা জনহীন। বাঁদিকে গাছপালা ও ঝোপঝাড়ের মধ্যে একটা করে বাংলোর মতো বাড়ি। কিন্তু আমাদের অনেক ঘুরে নদীর সমান্তরালে দক্ষিণ দিকে এগোতে হলো। কোনো কোনো বাংলো বাড়িতে আলো জ্বলছে, কিন্তু এদিকটা গাছপালায় ঢাকা। কিছুটা চলার পর রাস্তার বাঁ ধারে একটা বাংলোর মাথায় আলো জ্বলতে দেখলাম। জিপটা এগিয়ে যাচ্ছিল, হঠাৎ দাঁড়িয়ে গেল।
আমাদের গাড়ি দাঁড়ালো এবং পেছনে ভ্যানও দাঁড়িয়ে গেল। তারপর দেখলাম পুলিশ অফিসার ও কনস্টেবলরা জিপ থেকে নেমে বাড়ির গেটের দিকে এগিয়ে গেলেন। ওদিকে প্রিজন ভ্যান থেকে আরও কয়েকজন লাঠিধারী কনস্টেবল বাংলোর চারপাশটা ঘিরে ফেলল। তাদের প্রত্যেকের হাতে টর্চ। গাড়ি থেকে নেমেই আমি বাংলোটা চিনতে পারলাম। দেখলাম বাংলোতে দারোয়ানের সেই চেয়ারটা এখনও আছে, কিন্তু সেই লোকটা বসে নেই। বাংলোর গেটে বাইরে থেকে তালা। একজন অফিসার একজন কনস্টেবলকে ডেকে তালাটা ভাঙার নির্দেশ দিলেন। কর্নেল এগিয়ে গিয়ে বললেন, আমার কাছে মাস্টার কি আছে, তালা খোলা কঠিন হবে না, দেখছি এটা সাধারণ তালা। কর্নেল অনায়াসে তালাটা খুলে ফেললেন। তারপর আমরা ভেতরে গেলাম। গিয়ে দেখলাম বাংলোর দরজায় তালা দেওয়া আছে। কর্নেলের পিঠে কিটব্যাগে অনেক সরঞ্জাম থাকে। তিনি সেখান থেকে একটা স্ক্রুড্রাইভার হাতুড়ি বের করে তালাটা খুলে ফেললেন। তারপর ভেতরে টর্চের আলো ফেলে দেখে নিয়ে ঢুকে পড়লেন। তিনি সুইচ টিপে আলো জ্বেলে দিলেন। ঘরের ভেতরে কেউ নেই। আমাকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সেই ঘরের দরজা খোলা। সেই অজ্ঞান লোকটিও নেই। বেডরুমে তালা আঁটা ছিল। সেই তালাটাও কর্নেল সহজেই খুলে ফেললেন। তারপর ভেতরে ঢুকে সুইচ টিপে আলো জ্বেলে দিলেন। বিছানার ওপর বেড কভার চাপানো। বেড কভারটা তুলে ফেললেন। তারপর বালিশ দুটো সরাতেই অবাক হয়ে দেখলুম আমার রিভলভারটা বালিশের তলায় যত্ন করে রেখে গেছে সেই দাড়িওয়ালা লোকটা। এটা কি তার ইচ্ছাকৃত, নাকি এটা সঙ্গে নিয়ে গেলে দুইবার যদি সে ধরা পড়ে তার বিপদ হবে? কর্নেল অস্ত্রটা তুলে নিয়ে বললেন, মিস্টার শর্মা, এই .22 ক্যালিবারের 6 রাউন্ডার রিভলভারটার মালিক জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, তোমার পকেটে কাগজপত্র নিয়ে কি বেরিয়েছিলে? হ্যাঁ। তারপর পকেট থেকে লাইসেন্স বুকটা বের করে মিস্টার শর্মার হাতে দিল। উনি টর্চের আলোয় নাম্বার মিলিয়ে দেখার পর একটু হেসে বললেন, পরে আপনি আর একটা স্টেটমেন্ট উল্লেখ করবেন। আপনার হারানো অস্ত্রটা কি করে পাওয়া গেছে ওটা আপনি এখনই নিয়ে নিন। রিভলভারটার বুলেট কেস দেখে কথার ছলে বলল, শয়তানটা একটা বুলেটও রাখেনি, 6টা বুলেটই বের করে নিয়েছে। তোমাকে আবার নিরস্ত্র করে গেছে। সেই রাতে ট্যুরিস্ট লজে ফিরে যেতে প্রায় 10টা বেজে গিয়েছিল। রাজবাড়ির গাড়িটার সঙ্গে একটা পুলিশ জিপ আমাদের এসকর্ট করছিল। ওটা কর্নেলের নয়, ওসি মিস্টার শর্মারই অতি সতর্কতা। তার কাছ থেকে ফিরে আসার সময় তাকে দেখে মনে হচ্ছিল যেন এই রাতে তিনিই সেই গুজবের সিংহ। ডিনারের পর কর্নেল বলেছিলেন, তোমাকে প্রথমে যে ঘরটাতে নিয়ে গিয়েছিল সেটা দিনের বেলায় কি খুঁজে বের করতে পারবে? পারবো। আমি মিস্টার শর্মাকে বলে এসেছি ওই ঘরটা খুঁজে বের করতে, এবং সেই সঙ্গে আড়াল থেকে নজর রাখতেও বলেছি। সেই রাতে ঘুম আসতে চাইছিল না। বারবার মনে হচ্ছিল কি সাংঘাতিক রিস্ক আমি নিয়েছিল। সম্ভবত কর্নেল আমাকে ঠাট্টা তামাশা করে আমার বোকামি বা ভীরুতার কথা বলে থাকেন বলেই তাকে দেখাতে চেয়েছিল আমার মধ্যে বিপদে আপদে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে। সবে ঘুমের টান এসেছে এমন সময় বিরক্তিকর শব্দে টেলিফোনটা বেজে উঠল। কর্নেল টেলিফোনটা তার হাতের কাছেই টেনে নিয়েছিলেন। রিসিভার তুলে সাড়া দিলেন, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। প্রতিমা, কি ব্যাপার? সে কি? তোমার বাড়িতে তো ফোন নেই। এমন একটা ঘটনার পর তুমি বাড়ি থেকে বেরিয়ে? না, আমি বলছি আমাকে ফোন করে কোনো অন্যায় করোনি, বরং সঙ্গে সঙ্গে ঘটনাটা জানতে পেরে আমার সুবিধে হয়েছে। তুমি সশস্ত্র, কিন্তু অস্ত্র সবসময় কাজে নাও লাগতে পারে। যেমন আজ জয়ন্ত সশস্ত্র থাকা সত্ত্বেও একটা লোকের পাল্লায় পড়েছিল। কাল মর্নিংয়ে গিয়ে বলবো। যাই হোক, আমি থানার ওসি মিস্টার শর্মাকে তোমার ব্যাপারটা জানাবো না? কেন? আচ্ছা, ঠিক আছে, সাবধানে বাড়ি ফিরে যাও। জয়ন্তকে ঘুমিয়ে পড়লে নাকি? না, প্রতিমা দেবী কি কারো পাল্লায় পড়েছিলেন আমার মতো? তার বাড়িতে কেউ কখন ঢুকে পড়ছিল সে টের পায়নি। আদিবাসী মেয়েটিও জানতে পারেনি। তারা দরজা বন্ধ করে শুয়ে পড়ার পর দরজায় কেউ কড়া নাড়ে। তারপর চাপা গলায় প্রতিমাকে ডাকে। প্রতিমা জিজ্ঞেস করে লোকটা কে। সে খুব চাপা স্বরে বলে, তুমি দরজা না খুললে আমাকে চিনতে পারবে না, আমি বিপন্ন। প্রতিমা বলে সে কে, তা না হলে দরজা খুলবে না। তখন লোকটা বলে তার কাছে নাকি সাংঘাতিক বোমা আছে, দরজা না খুললে সে বাংলো উড়িয়ে দেবে। তখনই প্রতিমা তার ফায়ার আর্মস এনে জানলার ফাঁক দিয়ে নল কাত করে 1 রাউন্ড ফায়ার করে।
সেই লোকটার পায়ে গুলি ছুটতে চেয়েছিল, কিন্তু তার পায়ে গুলি লাগেনি। সে ধূপধাপ শব্দে দৌড়ে পালিয়ে যায়। ততক্ষণেই আদিবাসী মেয়েটি বুদ্ধি করে বারান্দার শীর্ষে রাখা বাল্বটা জ্বেলে দিয়েছিল। প্রতিমা জানলা দিয়ে দেখতে পায় গাছপালার ছায়ার আড়ালে একটা লোক পাঁচিল ডিঙিয়ে চলে গেল। প্রতিমা লক্ষ্য করেনি, কিন্তু তার আদিবাসী পরিচারিকা কুন্তি বলেছে লোকটার মাথায় বড় বড় চুল আর মুখে গোঁফদারি ছিল। তাহলে আমাকে যে বন্দি করে রেখেছিল সেই লোকটাই হবে। হাজারিলাল চৌবের ওই বাড়িটা সম্প্রতি ভাড়া করেছে চন্দ্রনাথ নামে এক বাঙালি। কাজেই তার আসল নাম যাই হোক, তাকে চন্দ্রনাথ বলেই ধরে নেব। চন্দ্রনাথ আমাদের এবং পুলিশের হামলা টের পেয়েই আগেই পালিয়ে গিয়েছিল। তার একটা আশ্রয়ের দরকার ছিল, অন্তত এ রাত্রের মতো। এও বোঝা যাচ্ছে চন্দ্রনাথ নিশ্চয়ই প্রতিমার পরিচিত। যাকে আজ খুব ধকল গেছে, শুয়ে পড়ো বলে কর্নেল বিছানায় শুয়ে পড়লেন। এলোমেলো নানান কথা ভাবতে ভাবতে আমিও কখন ঘুমিয়ে পড়েছিলাম। সেই ঘুম ভাঙল বাংলোর পরিচারকের ডাকে। সে আমার জন্য বেডটি এনেছিল। কর্নেলের বিছানার দিকে ঘুরে দেখলাম বিছানা খালি। তার মানে অভ্যেস মতো খুব ভোরবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছেন। পরিচারক আমার হাতে চায়ের কাপ প্লেট দিয়ে একটু হেসে বলল, বড়া সাহেব বাইরে গিয়েছেন, উনি আমাকে বলে গেছেন ছোটা সাহেব যেন 8টার মধ্যে রেডি থাকেন। বুঝতে পারলাম তার মানে আমরা বাইরে কোথাও ব্রেকফাস্ট করব। তখন 7:15 বাজে। চা দ্রুত শেষ করে বাথরুমে গেলাম, তারপর গোঁফদাড়ি কামিয়ে এবং প্রাতকৃত সেরে বেরিয়ে এলাম। 6টা বুলেট শয়তানটা ইচ্ছে করেই নিয়ে গেছে। হঠাৎ মনে হলো, সে কি জানতো আমার রিভলভার সে হজম করতে পারবে না, নাকি সে কর্নেলকে খুব ভয় করে? বাড়তি আরও 1 ডজন বুলেট আমার কাছে ছিল, বরাবরই থাকে। আমার রিভলভারটায় আবার 6টা বুলেট লোড করে পকেটে রাখলাম। তারপর বারান্দায় গিয়ে একটা চেয়ারে বসে কর্নেলের অপেক্ষা করতে থাকলাম। কর্নেল ফিরে এলেন, তখনও 8টা বাজেনি। যথারীতি তার পিঠে আটা আছে, হ্যাভারশেকের মতো, কিন্তু একটু লম্বাটে কিট ব্যাগ। ব্যাগ থেকে প্রজাপতি ধরার জালের স্টিক উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। গলায় ঝুলছে ক্যামেরা ও বাইনোকুলার, মাথায় টুপি। তিনি অভ্যেস মতো সম্ভাষণ করলেন। মর্নিং ডার্লিং, আশা করি সনিদ্রা হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনি তো কফি না খেয়ে বেরোবেন না। কফি খাওয়ার সময় নেই, আমাকে এই বেশেই বেরোতে হবে। কর্নেল ভেতরে ঢুকে চারদিকে চোখ বুলিয়ে নিয়ে তারপর বেরিয়ে এসে দরজায় তালা আটকালেন। তারপর বললেন, গেটের কাছে বিজয়বাবু গাড়ি নিয়ে অপেক্ষা করছেন, নিজেই ড্রাইভ করে এসেছেন। চলো কফি খাবো রাজবাড়িতে। আর কোনো নতুন খবর নেই তো? একটা ছোট খবর আছে, সেটা বড় খবরও হতে পারতো, দৈবাত হয়ে ওঠেনি। নিচের লাউঞ্জে ম্যানেজার আমাদের নমস্কার করলেন। আমরা বেরিয়ে গিয়ে লনে হাঁটতে থাকলাম। তখন বললাম, খবরটা কি? অজয়বাবুর মেয়ে সুজাতা একটু বেশি স্মার্ট। সে ভোরবেলা জগিং করতে বেরিয়েছিল। দারোয়ান ছোটেলাল তাকে নিষেধ করেছিল, কিন্তু সে শোনেনি। নদীর ব্রিজ পর্যন্ত আসতেই সে দেখে একটা কালো অ্যাম্বাসেডার সামনের দিক থেকে এগিয়ে আসছে। ওই রকম গাড়িতে তোমাকে কিডন্যাপ করা হয়েছিল, তাই সে সতর্ক হয়ে ওঠে। সে রাস্তা ডিঙিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। পুকুর পাড়ে ওদের বাড়ির একজন লোক দাঁড়িয়েছিল। সে তাকে কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে ঢুকতে সাহায্য করে। বাড়ি ঢুকে প্রথমে সে কাউকে কিছু বলেনি। তার হাবভাব দেখে তার মা কিছু আঁচ করেন, তখন সুজাতা কথাটা বলে দেয়। কর্নেলের কথা মতো জানতে পারলাম অজয়বাবু নিরীহ মানুষ, কিন্তু বিজয়বাবু কথাটা শোনা মাত্র গাড়ি আর রাইফেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন। তিনি প্রথমে যান জলপ্রপাতের দিকে, তারপর ঘুরে আসছেন। এমন সময় কর্নেলকে রাস্তার ধারের একটা টিলা থেকে নেমে আসতে দেখেন। কর্নেলকে দেখে তিনি দাঁড়িয়ে যান। তারপর তাঁর গাড়িতেই ট্যুরিস্ট লজ অবধি এসেছেন। তাঁর বাড়িতে এখন আমাদের ব্রেকফাস্টের নেমন্তন্ন। বিজয়বাবুকে গম্ভীর দেখাচ্ছিল। তার পাশে রাইফেলটা খাড়া হয়ে আছে। কর্নেল তার বাঁ দিকে বসলেন। আমাকে দেখে বিজয়বাবু একটু হাসবার চেষ্টা করে বললেন, হাসুন হাসুন জয়ন্তবাবু, গুজব রটেছিল একটা সিংহ এসে উৎপাত করছে, কিন্তু আসলে দেখছি সিংহটা হঠাৎ কালো রঙের গাড়ি হয়ে গেছে। যে গাড়িটা সিংহের মতো আমাকে তুলে নিয়ে গিয়েছিল? হ্যাঁ। আচ্ছা কর্নেল সাহেব, আপনার কি মনে হয় না থানার কোনো পুলিশ প্রতিপক্ষের ঘুষ খেয়ে চুপ করে আছে? একটা কালো অ্যাম্বাসেডারকে এখনো খুঁজে বের করতে পারল না। গাড়িটা সম্ভবত এমন জায়গায় লুকিয়ে থাকে যে কেউ ভাবতেও পারে না সেখানে একটা গাড়ি আছে। এখন হাতে সময় থাকলে আমি গাড়িটা খুঁজে বের করার চেষ্টা করতাম, কারণ রাত্রে শিশিরে গাড়ির চাকার দাগ ঘাসের জঙ্গলেও স্পষ্ট ফুটে ওঠার কথা।
রাজবাড়িতে পৌঁছানোর পর আমরা দোতলায় বিজয়বাবুর ড্রয়িং রুমে গিয়ে বসলাম। কর্নেল টেলিফোনের কাছে গিয়ে রিসিভার তুলে ডায়াল করলেন, তারপর নিজের নাম বললেন। ওসি মিস্টার শর্মা কি এখন কোয়ার্টারে আছেন? আচ্ছা ঠিক আছে, তাকে এখন কিছু বলার দরকার নেই, আমি ঠিক সময় গিয়ে তার সঙ্গে দেখা করব। আপনি শুধু বলবেন আমি ফোন করেছিলাম। ফোন করার পর কর্নেল এসে সোফায় বসলেন। বিজয়বাবু তখন বাইরে। জিন্স আর টপ পরা সুজাতা কাঁচুমাচু এসে ঘরে ঢুকল। কর্নেল হাসতে হাসতে তাকে বললেন, ওটা কালো গাড়ি নয়, তোমার জেঠু বলছিলেন যে ওটাই সিংহ, গাড়ির রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে। তবে তুমি বুদ্ধিমতী, জঙ্গলে না ঢুকলে তোমার খোঁজে আমাদের আবার সদুল বলে বেরোতে হতো। কর্নেল সাহেব, আমি জঙ্গলে ঢোকার সময় একবার পিছু ফিরে দেখছিলুম গাড়ির কেউ আমাকে ফলো করছে কিনা, কিন্তু শুধু দেখলুম ব্যাক সিটে একটা দাড়িওয়ালা লোক বসে আছে, তার হাতে যেন একটা ফায়ার আর্মস দেখেছি। না, চোখের ভুল নয়, ঠিক দেখেছি। লোকটার দাড়ি আপনার মতো অত সাদা নয়, চোখে সানগ্লাস আছে, মাথার চুলগুলো বেশ বড়, তবে সে সাধু সন্ন্যাসী নয়। এই সময় বিজয়বাবু এসে ভাইজিকে বললেন, তোমাকে কাল রাত্রে পই পই করে বলা হয়েছিল এটা তোমার কলকাতা শহর নয়। সিংহগড়ে তো বোকারাই থাকে, বুদ্ধিমান হলে লোকটা গাড়ি থেকে নেমে আমাকে তাড়া করতো, তার কাছে আর্মসও ছিল। বলে সুজাতা চলে গেল। 9টা বেজে গেল, এবারে ব্রেকফাস্ট করা যাবে না হয়, তারপর বেরিয়ে পড়বো। একটু পরেই ব্রেকফাস্ট এসে গেল। দেশি ব্রেকফাস্ট, গরম লুচি, আলু ভাজা, ডিম, পোচ আর সন্দেশ। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিল। তারপর এলো কর্নেলের কফি। কফি খেয়ে চুরুট ধরালেন কর্নেল, তারপর বললেন, ওঠা যাক। বিজয়বাবু তাঁর রাইফেলের অবস্থা দেখে নিলেন, সেফটি ক্যাচ পরীক্ষা করলেন, তারপর বেরোলেন। গায়ে ছাই রঙা স্পোর্ট গেঞ্জি, পরনে একই রকমের প্যান্ট, পায়ে কর্নেলের মতো হান্টিং বুট। ড্রাইভার গেটের বাইরে রাস্তার উপর অপেক্ষা করছিল। কর্নেল সামনের সিটে এবং আমি পেছনের ব্যাক সিটে। কর্নেল বললেন, প্রথমে থানায় যাব। থানার ওসি মিস্টার শর্মা আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাদের বসতে বললেন, তারপর চাপা স্বরে বললেন, জয়ন্তবাবু প্রথমে যে একতলা বাড়িটার কথা বলছিলেন সেটা খুঁজে পাওয়া গেছে। ওটা একসময় একটা পাঠশালা ছিল। এলাকার আদিবাসী ছেলে মেয়েদের পড়াতেন একজন আদিবাসী পাদ্রী। কিন্তু জায়গা এমন দুর্গম যে প্রায় ওখানে নেগড়ে হানা দিত। এটা প্রায় 20 বছর আগেকার কথা। তারপর থেকে ওটা খালি পড়ে আছে। সেই বাংলোটায় এখনো পাহারা আছে কি? আছে। হাজারিলাল চৌবে সকালে এসে এসআই মৃণালবাবুকে সঙ্গে নিয়ে তার বাংলোর অবস্থা দেখে এসেছেন। আমরা তালা ভেঙেছি, তাতে তিনি দুঃখিত নন। উনি আবার নতুন করে তালা দেবেন। কালো অ্যাম্বাসেডারটার খোঁজ করতে পারলেন? আমাদের লোকেরা খোঁজ নিয়েছে। ওই গাড়িটা এখানে সম্প্রতি এসেছে। ওটাকে মাঝে মাঝে নিউ টাউনশিপের দিকে যাওয়া আসা করতে দেখেছে কেউ কেউ। আমার ধারণা ওটা জলপ্রপাতের কাছাকাছি যে ঘাসের মাঠটা আছে তার পাশে ঘন জঙ্গলের মধ্যে রাখা হয়। কারণ আমি আজ ভোরে জলপ্রপাতের কাছাকাছি গিয়ে বাঁদিকের ঘাসের জমিটা লক্ষ্য করছিলাম। কোথাও কোথাও ঘাসের উপর চাকার দাগ লক্ষ্য করেছি। তাহলে আমি রমেশজিকে ফোর্স নিয়ে সেখানে পাঠিয়ে দিই, কি বলেন? হ্যাঁ, আমার মনে হয় গাড়িটাকে এখনো সেখানে পাওয়া যাবে। তাছাড়া আজ ভোরে গাড়িটা একটা কীর্তি করেছে, কাছেই যে এমন গা ঢাকা দিয়ে থাকা। এই বলে কর্নেল সংক্ষেপে অজয়বাবুর মেয়ে সুজাতার ঘটনাটা ওসিকে জানিয়ে দিলেন। মিস্টার শর্মাই তখন রমেশবাবুকে ডেকে সব কথা বুঝিয়ে বলে এখনই ফোর্স নিয়ে বেরিয়ে পড়তে বললেন। কর্নেল ঘড়ি দেখে বললেন, আমি তাহলে এবার উঠি। গাড়িটা পেয়ে গেলে তার মালিককে খুঁজে বের করতে আপনাদের দেরি হবে না। বিজয়বাবু রাইফেল নিয়ে বেরিয়েছেন, ব্যাপারটা কি? সিংহ মারবেন নাকি? মারবো বলেই তো বেরিয়েছি, দেখা যাক। খুন খারাপি করে ফেলবেন না, আমরা লোকটাকে জ্যান্ত ধরতে চাই। আমরা যাচ্ছি জলপ্রপাতের ওদিকে। প্রস্রবনের উপর রামধনু দেখা যায় শুনেছি, দেখে চোখ সার্থক করে আসি। আমরা পুলিশের গাড়ির সঙ্গে গেলে কালো গাড়িটা ওখানে আছে কিনা জানতে পারতো। মিস্টার সিংহ, আমরা জলপ্রপাতে যাবার আগে একবার নিউ টাউনশিপে প্রতিমা রায়ের বাংলো বাড়িতে যাব। সেখানে কেন? আপনি কি ওই মহিলাকে চেনেন? উনি নাকি এখন সন্ন্যাসিনী হয়ে মামার বাড়িটাকে আশ্রম করে ফেলেছেন। হ্যাঁ জানি, তার সঙ্গে আমার আলাপ হয়েছে। শুনলে অবাক হবেন, গত রাত্রে কালো অ্যাম্বাসেডারের মালিক সেই লোকটা তার কাছে আশ্রয় চাইতে গিয়েছিল। কাজেই একবার কি খবর নেওয়া দরকার। বিজয়বাবু অবাক হয়ে শুনলেন। তারপর ড্রাইভারকে নিউ টাউনশিপের প্রতিমার বাড়িতে যাওয়ার নির্দেশ দিলেন। ড্রাইভার এলাকার নারী নক্ষত্র চেনে। সে 15 মিনিটের মধ্যে বাড়িটার দরজার কাছে গিয়ে গাড়ি দাঁড় করালো এবং হর্ন দিল।
দেখলুম একটি শক্ত সমর্থ চেহারার প্রৌঢ়া হন্তদন্ত হয়ে এসে গেট খুলে দিল। ততক্ষণে কর্নেল নেমে তাকে জিজ্ঞেস করেছিলেন প্রতিমা আছেন কিনা। সেই মেয়েটি চাপাসরে বলল, কিছুক্ষণ আগে একটা লোক এসেছে, ঠাকুরদি তার সঙ্গে কথা বলছে। কর্নেল দ্রুত ভেতরে ঢুকে গেলেন। তাকে আমি অনুসরণ করলাম। বিজয়বাবু বেরিয়ে এলেন। কর্নেল হন্তদন্ত হয়ে উঠে ঘরের বন্ধ দরজার কড়া নাড়লেন। ভেতরে প্রতিমার মুখে যেন কেউ হাত চাপা দিয়েছে, তাই তার কণ্ঠস্বর গোঙানির মতো শোনালো। প্রতিমা, আমি কর্নেল লীলাদ্রি সরকার, দরজা খোলো। কর্নেল কাঁধের বার কয়েক জোরালো ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই সপাটে একটা দিক ভেঙে পড়ল। তারপরেই দেখলাম তার হাতে উদ্ধত রিভলভার। একটা গুলির শব্দ শোনা গেল। ভেতরের লোকটাই গুলি ছুড়েছে তা বোঝা গেল। একেই বলে মিলিটারি ট্রেনিং। কর্নেল সেই মুহূর্তেই ঝাঁপ দেবার মতো ভেতরে নিজেকে ছুঁড়ে দিলেন। আমি ঘরে ঢুকে গেলুম। দেখলুম সোফার নিচে মেঝেতে তার মতো তাগড়াই চেহারার একটা লোকের বুকে বসে তার আর্মস ধরা হাতটা মোচড় দিচ্ছেন। তখনই চিনতে পারলুম এই সেই দাড়িওয়ালা শয়তান যে আমাকে বন্দি করে রেখেছিল। আমারই ভুল। ও আমাকে একটা জরুরি কথা বলবে বলে ঘরে ঢুকেই অস্ত্র বের করে জানলা বন্ধ করেছিল। চাপাসরে বলেছিল টু শব্দ করলে মারা পড়বে, তাই কুন্তি কিছু বুঝতে পারেনি। রিভলভারটা কেড়ে নিয়ে কর্নেল তাকে দাঁড় করালেন। তারপর বললেন, জয়ন্ত এসো, এর দাড়ি ওপরাও, তারপরেই একে চিনতে পারবে। আমি তার দাড়ি একটানে উপরাতে এসে হু হু করে উঠল। তারপর তার চুল ধরে টানছিলাম। এবার বলে উঠলুম, এ কি কর্নেল, এ যে আপনার কলকাতার বন্ধু রাঘবেন্দ্র রায়চৌধুরী। প্রতিমা, এই লোকটি আমার পুরনো বন্ধু, কিন্তু আমি এর ভেতরের ইতিহাস কিছুই জানতাম না। আমি বুঝতে পারছি এই লোকটি ছিল তোমার পুরনো প্রেমিক। না, এতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই তোমার। একটা বয়সে এ ধরনের দুর্বলতা থাকতেই পারে, তবে এও সত্য তুমি এতদিন ধরে নিজের অবচেতনায় সেই দুর্বলতাকে লালন করে আসছিলে। যাই হোক, তুমি জয়ন্তর সঙ্গে গিয়ে তোমার পরিচিত সেই বাড়ি থেকে থানায় একটা ফোন করে দাও। থানার নম্বর জয়ন্ত জানে, ও তোমাকে বলে দেবে। তুমি ওসিকে বলবে কালো সিংহের মালিক প্রাক্তন এমপি সাহেবের বাংলোয় ধরা পড়েছে। আমার কথা বলবে তিনি যেন এখনই লোক নিয়ে এসে যান। জয়ন্তবাবুকে যেতে হবে না, এখানে আপনি ফোন নাম্বার লিখে দিন। একটা কাগজে ফোন নাম্বার লিখে দিলে তিনি বেরিয়ে গেলেন। রাঘবেন্দ্র নতমুখে দাঁড়িয়ে জোরে শ্বাস প্রশ্বাস ফেলছিলেন। বিজয়বাবু ক্রুদ্ধস্বরে বললেন, রাঘব, তোমার এত স্পর্ধা যে তুমি অভয়ানন্দের পাওয়া সেই ব্রোঞ্জের শিল দুটো দাবি করেছিলে। ওরে মূর্খ, কর্নেল সাহেব বলেছেন ওই শিলে গুপ্তধনের কোনো ঠিকানা নেই। এটা প্রাচীন যুগের কোনো সামন্ত রাজার শিল। হতভাগা, এখনো তুমি এই হতভাগিনী প্রতিমার পিছু ছাড়োনি। ঠিক তোমাকে ঠিক। জীবনের এই প্রথম আমি একজন মানুষের আড়ালের চেহারা দেখতে পাইনি। আমার নিজের উপরই রাগ হচ্ছে। যাই হোক, এখন পুলিশের গাড়ি এলেই কাজ শেষ। তারপর আমরা জলপ্রপাতের রামধনু দেখতে যাব। কালো আম্বাসাডার গল্পের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করলেন কৌশিক, শৈবাল, রাজ, বিবেক ও দেবলীনার সাথে কমলেশ। আমাদের উপস্থাপনায় গল্পটি শুনতে ভালো লেগে থাকলে, এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেইনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।